হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচনা করব আমরা ডাব্লিউবি এসএসসি পিওয়াইকিউ 1999 থেকে 2012 যে সিরিজ, তার মধ্যে 2004-এর হিস্ট্রি পাস কোর্সে কোশ্চেনগুলো নিয়ে। চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি কী ছিল? খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার রক্ষা, শক্তিশালী সেনাবাহিনী গঠন, সৈন্যদের আর্থিক সুবিধাদান প্রভৃতি উদ্দেশ্যে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচি মূলত দুটি শাখা ছিল, যথা ভূমি রাজস্ব ব্যবস্থা ও বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, আকবর কবে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন এবং কেন? বিভিন্ন ধর্মের আদর্শ অনুধাবন এবং ধর্মীয় বিভেদ দূরীকরণের জন্য 1575 খ্রিস্টাব্দতে আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নামে একটি উপাসনা গৃহ নির্মাণ করেন। বিভিন্ন ধর্মের শ্রেষ্ঠ ব্যক্তিদের এখানে ধর্ম আলোচনার জন্য তিনি আমন্ত্রণ জানাতেন। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মতত্ত্ব আলোচনার মাধ্যমে ধর্মের স্বরূপ উপলব্ধি করা। নেক্সট কোশ্চেন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়? 1765 খ্রিস্টাব্দতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করার পর এই অঞ্চলে যে শাসন ব্যবস্থা দেখা দিয়েছিল তাকে দ্বৈত শাসন বলা হয়। এই ব্যবস্থায় নিজামতি বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নবাবের হাতে এবং দেওয়ানি বা রাজস্ব আদায় তারপরে ও ব্যয়ের পূর্ণ দায়িত্ব ছিল কোম্পানির হাতে। 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থার অবসান ঘটান। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী? বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব হলো, প্রথমত বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজাদের অত্যাচারের প্রতীক, সুতরাং বাস্তিলের পতন সেই স্বৈরতন্ত্রকে নাকচ করে দিয়েছিল। দ্বিতীয়ত, বাস্তিলের পতনের সময় থেকেই ফ্রান্সের সংবাদপত্রের উপর আরোপিত সব বাধা নিষেধ উঠে গেছিল। তৃতীয়ত, বাস্তিলের পতন কৃষক বিদ্রোহের ইন্ধন জুগিয়েছিল। ফ্রান্সে কৃষকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং চতুর্থত, বাস্তিলের পতনের পরপরই প্যারি কমিউন গড়ে উঠেছিল। প্যারি কমিউনটা কি না, এটা একটা পৌর শাসিত সংস্থা বা এটা মিউনিসিপ্যালিটি অথরিটির মধ্যে পড়ে। এই বাস্তিল দুর্গটা কখন পতন হয়? 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। আর এই দিনটা কি, এই বাস্তিল দুর্গের পতনের দিনটা কি বলা, ফ্রান্সে ওখানকার যে স্বাধীনতা দিবস হিসাবে সেলিব্রেট করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক সংগঠন কেমন ছিল? আর্যদের শাসন প্রণালী ছিল মূলত রাজতান্ত্রিক, তবে গণতান্ত্রিক ও অভিজাততান্ত্রিক ব্যবস্থাও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। রাজতান্ত্রিক রাজ্য হচ্ছে রাজাকে রাজন বলা হতো। রাজ সিংহাসন সাধারণভাবে বংশানুক্রমিক হলেও কোনো কোনো ক্ষেত্রে জনগণ বা বিশ রাজাকে মনোনীত করতে পারত। গণতান্ত্রিক রাজ্যের ক্ষেত্রে কীরকম ছিল? কোনো কোনো আর্য রাজ্যে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। এইসব গণরাজ্যে জনগণই শাসক পদে সদস্য মনোনীত করতেন। এইসব রাজ্যকে বলা হতো গণরাজ্যের শাসককে বলা হতো গণপতি বা গণজ্যেষ্ঠ। অভিজাততান্ত্রিক রাজ্য এটা কি না, কোনো কোনো ক্ষেত্রে জনগণ যে কোনো গোষ্ঠীর কয়েকজন নেতাকে নির্বাচিত করতেন। নির্বাচিত মুষ্টিমেয় নেতারা যৌথভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। একে অভিজাততন্ত্র বা মুষ্টিমেয় তন্ত্র বলা হতো। এখানে দেখে নিলে যে আর্যের সময় রাজনীতির সংগঠন কেমন ছিল, রাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, অভিজাততান্ত্রিক। তো তোমরা প্রজাতান্ত্রিকটা দেখবে হাতে গোনা 3টে বা 4টে রাজ্য থাকে যে কথা বলা হয়, আমরা দেখতে পাই ইতিহাস বই, বিভিন্ন বই ঘাটলে, যেখানে কি না এই রাজ্যগুলো প্রজাতান্ত্রিক রাজ্যগুলো আগের দিনও বলছি, আবারও বলছি, প্রজাতান্ত্রিক রাজ্যগুলো যদি ভালো করে মুখস্থ রাখতে পারো তাহলে রাজনৈতিক মানে রাজতান্ত্রিক যতগুলো রাজ্যের নাম দেখি না কেন, খুঁজে খুঁজে তুমি কোনটা রাজনৈতিক হবে সেটা পুট করে যেতে পারবে। ওকে, পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? তিনি কবে রাজত্ব করেন? কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা, সাম্রাজ্য সংগঠক, সুশাসক, শিল্প ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। তার শাসনকালে বিজয়নগরের শিল্প সাহিত্যের ক্ষেত্রে এক নবযুগের সূচনা হয় এবং রাজ্যের ভৌগোলিক সম্প্রসারণ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। তিনি কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন না, 1509 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি কী বা ডক্ট্রিন অফ ল্যাপস বলা হয় ইংরেজিতে, এটা কি? ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে একটি অভিনব পন্থা হল 1848 খ্রিস্টাব্দে ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি। এতে বলা হয় যে ইংরেজ আশ্রিত কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে, কোনো দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকৃত হবে না। এই নীতির দ্বারা সাতারা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর প্রভৃতি রাজ্য গ্রাস করা হয়। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উত্থানকে কীভাবে ব্যাখ্যা করা হয়? বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠান, সর্বস্বতা, জাতিভেদ প্রথা, যাগযজ্ঞের বাহুল্য, জটিল ধর্মাচরণ পদ্ধতি, পশুবলি, ধর্মের ক্ষেত্রে ব্রাহ্মণ শ্রেণী একাধিপত্য প্রভৃতি সাধারণ মানুষকে হতাশ করেছিল। লোহার আবিষ্কার ও ব্যবসার প্রসার বৈশ্য শ্রুদ্ধদের মনে শক্তি সঞ্চার করে। এমতাবস্থায় অহিংস ও সহজ সরল বৌদ্ধ ধর্মতত্ত্ব সাধারণ মানুষকে আকৃষ্ট করে। পরবর্তী প্রশ্ন, গুরু নানক প্রবর্তিত শিখ ধর্মের মূল কথা কী ছিল? গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। কবির শ্রী চৈতন্যের মতো নানকও জাতিভেদ প্রথা মানতেন না, তিনিও একেশ্বরবাদের প্রচার করেন।
অর্থাৎ তার মতে যে মানে ঈশ্বর কি নিরাকার বা কিছু অনেক সময় বলে, বা একটা ঈশ্বর, এই যে ধারণাগুলো একেশ্বরবাদ এটা মূল বৈশিষ্ট্য। ওকে, তো তার আরও ছিল, আচ্ছা দেখো, তার ধর্মমতের মূল কথা ছিল আন্তরিকভাবে ভগবানের উপাসনা করা এবং চিত্তকে শুদ্ধ রাখা। 1538 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থে একে গুরু নানকের উপদেশাবলী, এতে গুরু নানকের উপদেশাবলী সংকলিত আছে। তো এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে যে গুরু নানক কোন মুঘল সম্রাট বা কোন সুলতানি শাসকের সমসাময়িক ছিলেন। সুলতানি শাসক যদি বলা হয় তাহলে 1569 খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করছেন। তাহলে কি হবে, যে জন্মগ্রহণ করছেন উনি কি বলে না লোদি বংশের সময়, বহুলর লোদি বা বল্লর লোদির সময় জন্মগ্রহণ করছেন, সিকান্দার লোদির সমসাময়িক। এছাড়াও ইব্রাহিম লোদির সময়ও তিনি কাটিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে বাবর, এমনকি হুমায়ুন যখন প্রথম মানে ফার্স্ট হাফে অর্থাৎ 1530 থেকে 40 পর্যন্ত যে শাসন কার্য, সেই সময়ের মধ্যে উনি মারা যাচ্ছেন। ওকে, পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের মূল কারণ কি? বিদ্রোহের প্রধান নেতা কারা? সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ হলো 1 নম্বর, সাঁওতাল পরগনা চিরস্থায়ী বন্দোবস্তে অন্তর্ভুক্ত হয়, সাঁওতালদের রাজস্ব দিতে বাধ্য করা হয়। 2 নম্বর, দামিনী কোতে মহাজন ও জমিদারদের শোষণ শান্তিপ্রিয় সাঁওতালদের ক্ষুব্ধ করে। 3 নম্বর, নীলকোট সাহেবদের অত্যাচার। এবং 4 নম্বর, যে সাঁওতাল রমণীদের ওপর রেলপথ নির্মাণে নিযুক্ত ইংরেজদের অসামাজিক ও অমর্যাদাকর আচরণ। সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের 2 নেতা। পরবর্তী প্রশ্ন, চৌথ ও স্বদেশমুখী বলতে কি বোঝায়? শিবাজি তার স্বরাজের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেই দেশের নির্দিষ্ট করের 1/4 অংশ আদায় করতে। এই করকে চৌথ কর বলা হয়। স্বেচ্ছায় চৌথ প্রদান করলে মারাঠা বাহিনী আক্রমণ ও লুণ্ঠন থেকে অব্যাহতি পাওয়া যেত। এই কারণে চৌথকে এক প্রকার নিষ্কৃতি কর বলা হয়। নিষ্কৃতি কর কে বলেছে? চৌথ, এই শিবাজির এই ব্যবস্থিত চৌথ স্বদেশমুখী মানে চৌথটাকে বিশেষ করে। এখানে কিন্তু এটা উত্তর অপশন থাকলে অতি অবশ্যই উত্তর হবে যদুনাথ সরকার এই এটাকে নিষ্কৃতি কর বলেছেন। আরেকটা দেখো, স্বদেশমুখী বলেছে শিবাজির রাজকীয় দাবি স্বীকৃতি স্বরূপ মারাঠা সাম্রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চল থেকে তার রাজস্বে 1/10 অংশ কর হিসাবে আদায় করা হতো। এই করকে স্বদেশমুখী বলা হতো। স্বেচ্ছায় করদানের পরিবর্তে মারাঠা আক্রমণ থেকে অব্যাহতি লাভ করা যেত। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ প্রথা শুরু করেন? ইউরোপের সব রাষ্ট্রগুলি যখন নেপোলিয়নের কাছে পরাজিত হয়ে মিত্র স্থাপন করছে, তখন ইংল্যান্ড একাকী অদম্য বলে যুদ্ধ করে যাচ্ছে। অস্ত্র বলে বলিয়ান ও প্রচণ্ড আশাবাদী নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে অনুভব করেন যে ইংল্যান্ডকে পর্যদস্ত করতে গেলে প্রয়োজন উপযুক্ত নৌশক্তির দুর্বলতার জন্য ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে সরাসরি যুদ্ধে পরাজিত করা অসম্ভব। তাই তিনি ইংল্যান্ডকে মহাদেশীয় অবরোধ প্রথার মাধ্যমে অর্থনৈতিকভাবে আঘাত করতে পারলেই তাকে পরাভূত করা যাবে বলে মনে করেন। এই নৌশক্তিতে শক্তিশালী কোন দেশ? ইংল্যান্ড। ওকে, আর এই মহাদেশীয় অবরোধ প্রথার আগে উনি মানে এটা মনে মনে ভাবতেন যে ইংল্যান্ডকে হাতে নয় ভাতে কি করে মারতে হবে, আর তার জন্যই মহাদেশীয় অবরোধ প্রথা চালু হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, চতুর্শক্তি চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি কি কি? এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? চতুর্শক্তি চুক্তি স্বাক্ষরকারী 4টি দেশ হলো রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রিয়া। প্রাশিয়া এখন দেশ হিসাবে নেই, এটা একটা রাজ্য হয়ে গেছে। কিসের না? জার্মানি। তখন তো জার্মানি ছিল না, তখন প্রাশিয়া নাম ছিল। যে কোনো উপায় স্বৈরতন্ত্র বজায় রেখে জাতীয়তাবাদী ভাবধারা গতিরোধ করাই ছিল এই চুক্তির উদ্দেশ্য। চতুর্শক্তি চুক্তি 1815 সালের 20 নভেম্বর সৌম্যের চুক্তির অনুসরণে রচিত হয়। এই সময় একটা ঘটনা ঘটে, যে কি হয়েছিল 1815 সাল নাগাদ। কি হবে না, সেই সময় হবে ওয়াটারলু যুদ্ধ হয়ে যায়, এবং তারপরেই ঠিক কি হয় না, ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন হয়। ওকে, নেক্সট কোশ্চেন, ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের বিজয়কে কিভাবে ব্যাখ্যা করবে? পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের বিজয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর ফলে দিল্লি ও আগ্রা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল বাবরের অধিকারে আসে। এই জয়ের ফলে জৌনপুর পর্যন্ত গঙ্গা যমুনা উপত্যকা তার বা বাবরের কাছে উন্মুক্ত হয়ে গেছিল। বাবর তার যে বাবরনামা গ্রন্থে কিন্তু ইব্রাহিম লোদির যে কৌশল এগুলো সম্বন্ধে আলোচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, স্বদেশী ভাবধারা বলতে কি বোঝায়? প্রথম পর্যায়ে কংগ্রেস নেতৃবৃন্দ নরমপন্থী রূপে পরিচিত। তাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বৈশিষ্ট্য ছিল নানা বক্তৃতা, সভা সমিতি, মিছিল ইত্যাদি। কিন্তু এগুলির মাধ্যমে ব্রিটিশ সরকারের টনক নড়ানো অসম্ভব বলে মনে করে নেতৃবৃন্দ তাদের আন্দোলনের ধারা পরিবর্তন করে। তারা বিদেশি দ্রব্য বর্জন করে ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। এই বয়কট সৃষ্টি করতে থাকেন, ফলে বয়কট আন্দোলনের মাধ্যমে স্বদেশী আন্দোলনের বিকাশ ঘটে। এটাই ছিল স্বদেশী ভাবধারা। পরবর্তী প্রশ্ন, ত্রিশক্তি আতাত কারা কবে সংগঠিত করেছিল? ত্রিশক্তি আতাত বা ট্রিপল অ্যালায়েন্স হলো একটি সামরিক জোট যা 1882 সালে ইউরোপ
ইউরোপে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, ইতালি এদের মধ্যে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কে খুদাই খিদমত কার্ড প্রতিষ্ঠা করেন? এই প্রতিষ্ঠানের আদর্শ কী ছিল? খান আব্দুল গফ্ফর খান বা সীমান্ত গান্ধী খুদাই খিদমত কার্ড প্রতিষ্ঠা করেন। এর আদর্শ ছিল অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা, পাশতুন বা পাখতুন সমাজে শিক্ষা ও সামাজিক সংস্কার প্রচলন এবং ভারতীয় জাতীয়তাবাদকে সমর্থন। পরবর্তী প্রশ্ন, উইলসন কে ছিলেন? উইড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি, যিনি কত থেকে কত পর্যন্ত ছিলেন? 1913 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, যিনি প্রথম বিশ্বযুদ্ধের শেষে শান্তি প্রতিষ্ঠার জন্য 14 দফা দাবির প্রস্তাব দেন এবং লিগ অফ নেশনস গঠনের উদ্যোগ নেন। 14 দফা দাবি কত সালে হয়? 1918 সালে 8ই জানুয়ারি। ওকে, পরবর্তী প্রশ্ন, কার্বোনারি কি? ভিয়েনা কংগ্রেসে প্রবর্তিত স্বৈরাচারী শাসনের অবসানকল্পে ইতালিতে গড়ে ওঠা গুপ্ত সমিতিগুলি অন্যতম ছিল কার্বোনারি। বহিরঙ্গে কার্বন বা অঙ্গার বহনকারী ধর্মীয় সম্প্রদায়ের মতন আচরণ করলেও এরা ছিল একটি রাজনৈতিক দল। বোল্ট কিংসের মতে ইতালিতে বিদেশি শাসনের অবসানকল্পে উদারতান্ত্রিক শাসন প্রবর্তনই ছিল কার্বোনারিতে লক্ষ্য। এটা কত সালে গঠিত হয় দেখবে বিভিন্ন বইয়ে। এটা কার্বোনারি গঠিত হয় মানে সদস্য হিসাবে কবে মার্সিনিকে অ্যারেস্ট করা হয় এটা বলে কোথাও 1829, কোথাও 1830। তো একটু ভালো অথেন্টিক বইয়ে যে থাকবে সেইটা দেখেই তোমরা উত্তরটা করার চেষ্টা করো। ওকে, কারণ যে কোনো লেখকের বই ধরো কোনো কারণে কেস হলো বা কিছু, সেটা হয়তো হাইকোর্টে অ্যাকসেপ্টেবল না হতে পারে, কিন্তু অথেন্টিক লেখক মানে যে সেখানে ডক্টরেট বা কিছু লিখেছে এমনি মানে পাতি বাজার চলতি বইটা নয়, যে একদম অথেন্টিক পিএইচডি করা লোক বা ঐতিহাসিক লিখেছেন সেরকম বই হলে তাহলে কী হবে, সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে যদি কোনো কারণে ভুল নেয় এসএসসি বোর্ড, তাহলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করা যাবে। ওকে, কবে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে 28শে ডিসেম্বর। এটা কোথায় হয়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। প্রথমে পুনায় হওয়ার কথা ছিল, পুনাতে কলেরার প্রাদুর্ভাব দেখায়, এটা মানে যে অর্গানাইজেশন অনুষ্ঠানটা এটা বোম্বাই শহরে শিফট করা হয়। আইএনসির প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজকের মতন এতটুকুই আমি আলোচনা করলাম এখানে 2004 সালের যে হিস্ট্রির পাস কোর্সে সেই কোশ্চেনগুলো নিয়ে। আবার পরবর্তী দিন পরে আরও একটা সেট নিয়ে চলে আসবো তোমাদের সাথে আলোচনা করার জন্য। যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।